নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋত্বিক মল্লিক, সদস্য বিশেষজ্ঞ কমিটি। আমার সঙ্গে আছে আমার সহকর্মী বন্ধু রাতুল গুহ, নমস্কার, এক সদস্য বিশেষজ্ঞ কমিটি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছি সেটি হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, ন্যাস সংক্ষেপে আমরা যাকে বলছি ন্যাস। 2021-এর যে ন্যাস হতে চলেছে, আমরা সেই বিষয়ে কিছুটা প্রস্তুতির জন্য আমরা এখানে কথা বলবো, কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়টায় প্রস্তুতি নেবে এবং আমাদের রাজ্যের যারা আপনারা যারা আছেন টিচার যারা, তারা কিভাবে এই প্রস্তুতিতে তাদের সাহায্য করবেন এই বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা প্রথমে ন্যাস এবং তার প্রস্তুতি নিয়ে কিছু সাধারণ কথাবার্তা বলবো। তাহলে আমরা আবার শুরু করছি। আমরা যে কথাগুলো বলতে শুরু করে দিয়েছিলাম সেগুলো আমরা আরেকবার বলি। আমার নাম ঋত্বিক মল্লিক, আমার সঙ্গে রয়েছে রাতুল গুহ। আমরা বিশেষজ্ঞ কমিটি, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের। আমরা এখানে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এই বিষয়ের প্রস্তুতি এবং শিক্ষক শিক্ষিকাদের এই প্রস্তুতিতে তাদের কি ভূমিকা, এই সব নিয়ে আমরা আজকে সারাদিন কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো আজকের ক্লাস 3 নিয়ে, তারপর একটা সেশন আছে ক্লাস 5, আগামীকাল আবার আমরা কথা বলবো ক্লাস 8 এবং ক্লাস 10। তো আপাতত আমরা ক্লাস 3 এই শ্রেণীকে মাথায় রেখে আমাদের কথাবার্তা, আমাদের আলোচনাগুলো চলবে। আপনাদের জানাই যে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ন্যাস হতে চলেছে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এবং এইটা হতে চলেছে নভেম্বর মাসের 12 তারিখ এই সার্ভেটা হবে। এবং আপনারা জানেন পূর্বের অভিজ্ঞতা থেকে 2017-এ এই ন্যাস হয়েছিল, ফলে যারা সেই ন্যাসের সঙ্গে জড়িয়েছিলেন তারা তো জানেনই। তাও আমি আরেকবার বলছি যে ন্যাস এর আওতায় কোন কোন স্কুল আসবে সেটা যখন ন্যাস যে দিন ন্যাস হবে অর্থাৎ 12 তারিখ, তার কিছু আগে, কয়েকদিন আগে সেটা ফাইনালাইজ করা হয় যে কোন কোন স্কুল হবে, কারণ এটা বেছে নেওয়া হয় র্যান্ডমলি। ফলে আমাদের তৈরি হতে হবে, আমাদের গোটা রাজ্যকে তৈরি থাকতে হবে। তারপরে যে কোন স্কুল ফাইনালি পার্টিসিপেট করবে ন্যাসে সেটা তার পরের বিষয়। আমরা 2017-এর অভিজ্ঞতা থেকে জানি 3000-এরও বেশি স্কুলে 2017-এ ন্যাস হয়েছিল। তো মোটামুটি আমরা সেই সংখ্যাটাকেই মাথায় রেখে আমরা এবারে প্রস্তুতি নেব। কিন্তু যেহেতু আমরা জানি না যে কোন কোন স্কুলে ন্যাস হচ্ছে, ফলে আমরা আমাদের রাজ্যে সব স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রস্তুতিতে অংশ নেবে। এবং এই প্রস্তুতির অংশ হিসেবে এটাও আপনারা জানেন যে আমরা একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এই নামে একটি জিনিস, একটি প্যাকেজ অলরেডি আমাদের পোর্টালে, বাংলা শিক্ষা পোর্টালে সেখানে উঠে গেছে, এবং সেটা অক্টোবর মাসের মানে এই মাসের 4 এবং 5 তারিখে সেটা অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। ছাত্রছাত্রীরা সেই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ নিয়ে কাজ শুরু করেছেন, তার উত্তর করছেন। সমস্ত এই প্যাকেজের উত্তর তারা আবার জমা দেবে 25 এবং 26 তারিখ এই মাসে, অক্টোবর মাসে, এবং তার ঠিক পরের দুদিন অর্থাৎ 27 এবং 28 তারিখে এই যে উত্তরপত্রগুলো আপনাদের কাছে জমা পড়লো সেগুলোকে আপনারা ইভালুয়েট করছেন। এই যে প্রস্তুতি, এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ যে কারণে তৈরি, তার প্রধান লক্ষ্যই হচ্ছে যে আমাদের ন্যাসে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো সবই এমসিকিউ ভিত্তিক, এবং আমাদের ছাত্রছাত্রীরা এমসিকিউ এর সঙ্গে অভ্যস্ত হলেও একটা গোটা পরীক্ষায় এমসিকিউ কিভাবে সে করবে তার সঙ্গে অভ্যস্ত করানোর জন্যই এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। এখন এই প্যাকেজটা তৈরি করার ক্ষেত্রে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, আপনারা জানেন ক্লাস 3 ক্ষেত্রে আমরা মূলত ভাষা মানে ল্যাঙ্গুয়েজ এবং গণিত এবং
ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই বিষয়গুলোর উপরে ক্লাস 3 ন্যাস হবে। তো আমি আমার বন্ধু সহকর্মী রাতুলকে অনুরোধ করব যে এমসিকিউ যেগুলো আপনার যে প্রশ্নগুলো অলরেডি ডিস্ট্রিবিউটেড, সেগুলো কিসের উপর ভিত্তি করে, কিভাবে, কি ভেবে এইগুলো তৈরি, যাতে করে এটা সুবিধে হয় যে ধরুন যে প্রশ্নগুলো গেছে সেগুলো তো গেছেই, তারপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে ছাত্রছাত্রীরা করেন, তাহলে যাতে আপনারা এই প্রিপারেশনটার যে অভিমুখ, সেই অভিমুখটাকে ধরতে পারেন। আমি রাতুলকে বলবো যে এই যে প্রশ্নগুলো তৈরি হয়েছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, এর ভিত্তিটা কি, কিসের উপর দাঁড়িয়ে এই জিনিসটি তৈরি? ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক যেটা বললো তার ফলো আপ হিসেবেই বলি যে নভেম্বর মাসের শুরুর দিকে 12 নভেম্বর এখন অব্দি এক্সপেক্টেড যে দেশ জুড়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হবে বা ন্যাস হবে। সেই ন্যাস থেকে কি বোঝা যাবে যে সেই বয়সের সামর্থ্যের ভিত্তিতে আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের স্টুডেন্টরা কে কোথায় দাঁড়িয়ে আছে, কতটাই বা সামর্থ্য তাদের মধ্যে এসছে। সেই ন্যাস বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে প্রিপারেশন হিসাবে আমাদের রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, আমাদের পিবিএসএসএ, আমাদের এক্সপার্ট কমিটি, আমাদের বোর্ড, এই সবাই মিলে একটা প্রিপারেশনের জায়গা তৈরি করেছে। যে প্রিপারেশনটা আমাদের চিলড্রেনদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট করবে যাতে তারা ন্যাসে ভালোভাবে নিজেদের যে তারা যেটা পারে, তাদের যেটা সামর্থ্য আছে সেটা প্রকাশ করতে পারে। এই প্রিপারেশনের অংশ হিসেবে কি করা হয়েছে, একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ তৈরি করা হয়েছে, যেটা ইতিমধ্যে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়ে গেছে এবং আপনাদের মাধ্যমে গার্জিয়ানদের কাছে সেটা 4 তারিখ এবং 5 তারিখ অক্টোবরে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবং যেটা এক্সপেক্টেড যে তারা 25 এবং 26 তারিখে এই মাসের এটা সাবমিট করবে এবং টিচাররা 27 এবং 28 তারিখে সেটা ইভ্যালুয়েট করে তার ফিডব্যাকটা জানাবে বাচ্চাদেরকে। সো এটা হলো এই প্রপোজিশন। এবং একই সাথে বলতে পারি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আরেকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে এই কোয়েশ্চেনের আনসার গুলো করার ক্ষেত্রে কোনো সাপোর্ট দরকার হলে তাহলে অ্যাক্রস দ্য স্টেট তাদেরকে দূরভাষে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে যে সাপোর্টটা দেওয়া সম্ভব সেটাও দেওয়া হবে। এবার আমাদের আজকের এই সেশনের মূল লক্ষ্য হলো যে এই এমসিকিউ প্যাকেজে, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে ধরনের কোয়েশ্চেন করা হয়েছে সেই কোয়েশ্চেন গুলোর কি ভাবনাকে মাথায় রেখে করা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা, এবং বাচ্চারা যখন সেই এমসিকিউ গুলোকে আনসার করতে যাবে তাদের যদি কোনো সাপোর্টের দরকার হয় এবং তারা যদি আপনাদের কাছ থেকে কোনো সাপোর্ট চায় তাহলে আপনি কিভাবে তাকে একটু গাইড করতে পারেন, এইটা নিয়ে আমাদের আজকে গোটা দিনের আলোচনা। প্রথমেই বলি যে আমাদের তো অলরেডি মডেল অ্যাক্টিভিটি ক্লাস চলছে, তাহলে হঠাৎ করে একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কথা মাথায় এলো কেন? ন্যাসের কথা মাথায় রেখে। ন্যাসের সাথে ন্যাস একটা সার্ভে, যে সার্ভের মাধ্যমে গোটা দেশের স্টুডেন্টরা বিভিন্ন সামর্থ্যের ভিত্তিতে কে কোথায় দাঁড়িয়ে সেটাকে দেখা হয় এবং এই গোটা সার্ভেটাই করা হয় কিন্তু এমসিকিউ বেস করে, এমসিকিউ বেস করে। তাই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে বিভিন্ন কোয়েশ্চেনের সাথে এমসিকিউ থাকে, এটা ঘটনা। কিন্তু পার্টিকুলারলি এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটায় আমরা শুধুমাত্র এমসিকিউ রেখেছি, অন্য কোনো ধরনের কোয়েশ্চেন রাখিনি, যাতে এটা ডিরেক্টলি ন্যাসের প্রিপারেশনে সাহায্য করে। এটা হচ্ছে তার স্ট্রাকচারাল অভিমুখ। এবার থিমেটিক অভিমুখ। আপনারা ইতিমধ্যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কোয়েশ্চেন গুলো দেখেছি এবং এই যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলো কিন্তু কোথায় ডিফার করে অর্থোডক্স কোয়েশ্চেনের সাথে বা মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে ধরনের কোয়েশ্চেন দেখছি তার সাথে। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে
Those are basically generic question. এগুলো কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট জেনেরিক কোয়েশ্চেন, বিভিন্ন সামর্থ্যের ভিত্তিতে করতে হয়েছে। কোন স্টুডেন্টকে যদি এই প্রশ্নের উত্তরটা দিতে হয় তাহলে কিন্তু এটা ইম্পর্টেন্ট নয় যে সে কোন রাজ্যের কোন সিলেবাসের কোন টেক্সট বইয়ের কন্টেন্ট অনুযায়ী উত্তর দেবে। এখানে ইম্পর্টেন্ট যে সামর্থ্য বা যে কম্পিটেন্সিটা মাথায় রেখে কোয়েশ্চেনটা করা হয়েছে, সেই সামর্থ্য বা কম্পিটেন্সিটা যদি তার মধ্যে অ্যাচিভ হয় তাহলে সে কোন টেক্সট বই বা কোন সিলেবাস থেকে কোয়েশ্চেনটা এসছে সেটা তার কাছে গুরুত্বপূর্ণ থাকে না। ইট বিকামস ইম্পর্টেন্ট যে যে সামর্থ্য বা যে কম্পিটেন্সির কথা মাথায় রেখে এই প্রশ্নটা করা হয়েছে সেই সামর্থ্যটা কি তার মধ্যে এসেছে, তাহলেই সে কিন্তু এটার উত্তর দিতে পারবে। এটা আমরা করেছি কারণ যেহেতু এই কোয়েশ্চেন গুলো নেসের যে সার্ভের কোয়েশ্চেন গুলো ওগুলো কিন্তু অ্যাক্রস দ্য কান্ট্রি জেনারিক কোয়েশ্চেন হয় সব স্টুডেন্টদের জন্য, তাই আমরা এক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলোকে ডেভেলপ করেছি ভীষণভাবে কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট জেনারিক কোয়েশ্চেন বেসড অন সার্টেন কম্পিটেন্সিজ, সামর্থ্য ভিত্তিক। আমি একটা কথা এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখা যে these questions are basically based on understanding and application. These questions are basically based on understanding and application. যে স্টুডেন্ট কোনো কিছু বুঝেছে কিনা, সে আন্ডারস্ট্যান্ড করেছে কিনা, এবং যেটা সে বুঝেছে সেটা তার অ্যাপ্লাই করার এবিলিটিটা এসছে কিনা। তাই এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসলে চাইল্ডের মধ্যে একটা কগনিটিভ কনফ্লিক্ট তৈরি করবে বেসড অন হোয়াই অ্যান্ড হাউ। এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কোয়েশ্চেন গুলো দেখলে আপনি দেখবেন যে দিস আর নট ইনফরমেশন বেসড কোয়েশ্চেনস, এটা কিন্তু তথ্যভিত্তিক কোনো প্রশ্ন করা হয়নি। দিস কোয়েশ্চেনস আর বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। একটা চাইল্ড, একটা স্টুডেন্ট সে বোঝে কিনা এবং তার এই বোধগম্যতাটা, তার এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ইফ রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যেতে পারে কিনা। সো এই আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনের ক্ষেত্রে তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে যে হোয়াই, দিস কোয়েশ্চেন উড ক্রিয়েট আ সেন্স অফ হোয়াই, তার মধ্যে কেন এই ভাবনাটা কিন্তু তার মধ্যে উদ্রেক হবে। এবং কোনো কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে তার মধ্যে আরেকটা টার্ম আসবে যে হাউ, কিভাবে করব। সো হোয়াই এন্ড হাউ, কেন এবং কিভাবে, দিস আর দ্য কি নোট, কি টার্ম যার উপর বেস করে এই কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়েছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট মাই রেসপেক্টেড টিচার্স যে তাদেরকে যদি কখনো the students seek any sort of support, তাদের কাছ থেকে যদি কোনো সাপোর্ট সিক করেন, চান যে এই আনসার, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের উত্তরগুলো করার ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র তাকে যে একটা এমসিকিউ এর মধ্যে 4টি অপশন আছে, শুধু কোন অপশনটা সেটা না বলে দিয়ে কেন ওই অপশনটা, কি ভাবনা থেকে ওই কোয়েশ্চেনটা ওই অপশনের দিকে ডিরেকশনে যায়, সেই ডিরেকশনটাকে ফাইনালাইজ করা, সেই ডিরেকশনটা খুঁজে দেওয়া। ইনফ্যাক্ট রাতুল, আমি একটু থামাচ্ছি এখানে, এই পার্টিকুলার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ আপনাদের কাছে গেছে, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্ন সলভ করে করার মধ্যে দিয়েই যে প্রিপারেশনটা তৈরি হয়ে যাবে সবসময় তা নয়। আসলে এমসিকিউ ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে এবং তার প্রস্তুতির ক্ষেত্রে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 4টে যে বিকল্প, সেই 4টে বিকল্পের মধ্যে একটা ঠিক, কিন্তু বাকি 3টে নিয়েও চর্চা হওয়া জরুরি। অর্থাৎ বাকি 3টে তাহলে কি, কোন কোন পথে গেলে বা কি কারণে এই 3টের এক সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু ফাইনালি এইটাই এসেছে, ফাইনালি 4টে থেকে একটাই হয়েছে। একদমই তাই। যেখানে ইনফরমেশনের প্রশ্ন থাকে সেখানে বাকি 3টে যে অপশন, সেই অপশন সবসময় যে এই ধরনের প্রস্তুতির ক্ষেত্রে কার্যকর হয় তা নয়, কিন্তু যেহেতু এটা অ্যাপ্লিকেশন বেসড এবং আন্ডারস্ট্যান্ডিং বেসড, সুতরাং
এইটা খুব গুরুত্বপূর্ণ যে কোন চারটে থেকে কিভাবে আমরা ফাইনালি একটা উত্তরের দিকে যাব, কোন আন্ডারস্ট্যান্ডিং এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটাও আমার মনে হয় একই সঙ্গে সেটা গুরুত্বপূর্ণ। এবং যখন আপনাদের কাছে ফোন আসবে দূরভাষে বা যেভাবেই হোক আপনাদের কাছে ছাত্রছাত্রীরা পৌঁছবে, স্কুলের স্টুডেন্টরা ফোন এই মেকানিজমটাও তার সে জানতে নাই চাইতে পারে, কিন্তু এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই মেকানিজমটাও তাকে বুঝিয়ে বলা। রাখুন যেটা ঋত্বিকের কথা ফলো আপে আরেকটা বলছি যে এট দ্য বিগিনিং অফ আওয়ার সেশন ঋত্বিক বলছিল যে আমাদের হয়তো 3000-এর উপর কিছু স্কুলে র্যান্ডমলি সিলেক্টেড স্কুলে ন্যাস হবে, ইট উইল টেক প্লেস। বাট দ্য থিং ইজ আমরা আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা কিন্তু যে ক্লাসগুলোতে ন্যাস হবে 3, 5 বা পরবর্তীতে 8, 10 তার সব স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে। এতে একটা দু ধরনের সুবিধা হবে, ইট উইল প্রোভাইড 2-4 বেনিফিট। কি ধর, এক, যে স্কুলগুলোতে র্যান্ডমলি সিলেক্টেড স্কুলগুলোতে ন্যাস হবে সেখানকার স্টুডেন্টরা তো ন্যাসের জন্য ওয়েল ইকুইপ থাকছে বটেই, অ্যাট দ্য সেম টাইম যে স্কুলগুলোতে ন্যাস হলো না সেই স্কুলের স্টুডেন্টরাও কিন্তু এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের মাধ্যমে তার প্রিপারেশনের মাধ্যমে তার একটা লার্নিং এনহ্যান্সমেন্ট হলো। এটা দিস এমসিকিউ প্যাকেজ উইল প্রোভাইড 2-4 বেনিফিট। একটা, যারা র্যান্ডমলি সিলেক্টেড স্কুলে যারা ন্যাসে অ্যাপিয়ার করবে তারা প্রিপেয়ার হতে পারবে। অ্যাট দ্য সেম টাইম those students who won't appear for the NAS তারাও কিন্তু এই 3, 5, 8, 10 এর সবার জন্য একটা নির্দিষ্ট লেভেলের লার্নিং এনহ্যান্সমেন্টের সুযোগ কিন্তু করে দিল এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। সো let us just sum up. We have said that there will be National Achievement Survey in the second week of November 2021. It is, as of now, it is expected. So some 3000 plus schools will be randomly selected and take part in NAS 21. As a preparation for NAS, our department, Paschim Bongo Samogra Shiksha Abhijan, Expert Committee on School Education, and the boards have decided to provide certain opportunity to create a sense of preparatory zone, a sense of preparation for the children. Keeping that in mind, the Expert Committee on School Education and the Department of School Education and PBSSA and the board has developed a MCQ adaptation package. This MCQ adaptation package has been uploaded in Bangla Shiksha portal, and as you all know, those questions, those MCQ package has been distributed among the guardian, and those questions have already reached the students. Now, we have already discussed this particular package. This particular package has certain motives, certain aims. Why have we developed this package, this MCQ adaptation package? As we already have model activity tasks. Now, this package is different from model activity tasks. Where the difference lies? See, in NAS, the questions in the survey, all questions in that survey are based on MCQ. So in this MCQ adaptation package, we have kept only MCQs, and nothing other than MCQ has been kept in this adaptation package. So it is basically purely homogeneously MCQ adaptation package. Questions that are MCQ, that's one. Now, these questions are not based on information. These questions are based on understanding and application. These questions are content independent, competency based questions. So it's not important which syllabus you follow, which textbook you read. Important is whether you have achieved that competency or not. If you have got that competency, if you have achieved that competency, it's not important which syllabus, which textbook you follow, because we have kept this pattern in mind, because in NAS, questions are prepared in such a manner
that those questions are based on competencies, and the same question is used across the country. So we have developed content independent competency based questions which are based on understanding and application, not information. So these questions would create a sense of cognitive conflict amongst the student. Why? A sense of why and a sense of how. Because this why leads to understanding and how leads to application. Why leads to understanding and how leads to application. So we would request our respected teachers that once the students seek any sort of support from you for answering these MCQs, please support them by giving them the direction how to reach the answer, not just telling them which option is the right answer. It's important that the students should understand why this particular option to be chosen as the right answer, as the correct answer. So these questions, which are based on understanding and application, would create a sense of thought process, would create a sense of cognitive conflict, and that time they might seek a sense of support from you. And while you are supporting the students answering this question, we request our teachers to please provide them the direction. In the first hand, don't just give them the option which is the right answer. Provide them the direction, the way, why this is going to be the right option, and why the other rest 3 options are not correct, and why this is the correct answer. That direction is to be given by the teachers, and finally, that direction would help them to arrive at the answer. Give them the answer, but not at the very first moment. Give them the direction and then support them to reach the answer. আমরা এখন ক্লাস 3 নিয়ে আমি বলছিলাম, আমরা এখন ক্লাস 3 নিয়ে কথা বলছি। আমরা ক্লাস 3 এর যে সাধারণ মানে ন্যাস সার্ভে, যে সার্ভে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এইটা জিনিসটা কি, এর প্রিপারেশনের ধরন কি হবে, সে সম্বন্ধে আমরা কিছু সাধারণ কথাবার্তা বললাম। সাধারণ অর্থে কোনো সাবজেক্ট স্পেসিফিক কথাবার্তা আমরা অন্তত এখন বললাম না, কিন্তু আমরা সেটা বলবো। এবং আমরা বলবো আমরা ভাষা নিয়ে, গণিত নিয়ে এবং পরিবেশ, ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। তো আমরা প্রথম যে আমাদের যে সেশন বা প্রথম যে অংশটা আমাদের ছিল, জেনারিক সেশন, সেটা আমরা রাতুল এখানে শেষ করছি। আমরা এরপরে আমরা ন্যাসের কথা বলতে বলতে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা ব্যবহার করছি, কিন্তু অলরেডি উই হ্যাভ সেড দিস প্যাকেজ উড হেল্প দ্য স্টুডেন্টস যারা ন্যাসে অ্যাপিয়ার করবে, র্যান্ডমলি সিলেক্টেড, এন্ড যারা করলো না, ফর দেয়ার লার্নিং এনহ্যান্সমেন্ট অলসো দিস প্যাকেজ উড বি আ গ্রেট সাপোর্ট। একদমই একদমই, কারণ এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং বেসড এবং অ্যাপ্লিকেশন বেসড, আমরা এই কথাগুলো কিন্তু আমাদের যে কোনো টেক্সট বইয়ের গোড়ায় বলেছি, আমরা বিভিন্ন যখন আমরা আপনাদের সঙ্গে দেখা করেছি, আমরা ট্রেনিং সেশনে আমরা বহুবার বলেছি যে অ্যাপ্লিকেশন বেসড এবং আন্ডারস্ট্যান্ডিং বেসড প্রশ্ন এবং তার উত্তর। এবং আমাদের মনে হচ্ছে যে আমাদের যে এতদিনের যে আমাদের সিলেবাসের মধ্যে আমরা যেভাবে এগিয়েছি, আমার মনে হয় যে আমরা এটা আশা রাখতেই পারি যে অলরেডি আমাদের রাজ্যে এই ধরনের পড়াশোনার, এই ধরনের প্রশ্নের উত্তর করবার একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমরা জিনিসটাকে একেবারে আরো ফোকাস করছি। তো আমরা আজকে এটা এই যে জেনারিক সেশন, এটা আমরা শেষ করছি। 5 মিনিটের মধ্যে আমরা ফিরবো। এইবার এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো আরো কমপ্লিটাইজ হবে আমাদের সাবজেক্টের আলোচনার মাধ্যমে, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় কিভাবে হবে সেটা দেখা। আমরা 5 মিনিটের মধ্যে ফেরত আসছি ভাষা নিয়ে। ন্যাসের ক্ষেত্রেই আমাদের লক্ষ্য আজকে ন্যাস এবং তার ভাষা সংক্রান্ত আলোচনায়। আপাতত ধন্যবাদ। ধন্যবাদ রাজু। নমস্কার, আবার আমরা ফিরে এলাম। আমরা বলতে আমি ফিরে এলাম। আমার সঙ্গে এখন রয়েছে আমার বন্ধু, আমার সহকর্মী রুদ্রশেখর সাহা। নমস্কার। আমরা আগের সেশনে যে কথাগুলো বলছিলাম, যে ধরনের প্রশ্নের কথা আমরা বলছিলাম, এখন আমি আর ন্যাস বা তার বিভিন্ন দিকে আর যাচ্ছি না। আমরা একেবারেই ফোকাস করছি আমাদের সাবজেক্টের দিকে। এখন আমাদের বিষয় ভাষা। এখানে আমরা ভাষা বলতে আপাতত বাংলাই বুঝবো।
এবং এখানে যেটা বলবার যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে এই যে আন্ডারস্ট্যান্ডিং বেসড যে অ্যাপ্লিকেশন বেসড যে প্রশ্নের কথা আমি এবং রাতুল আলোচনা করছিলাম, সেটা এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে ভাষা সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা অলরেডি পেয়েছেন এবং ছাত্রছাত্রীরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে শুরু করেছে, সেইগুলোকে নিয়ে একটু আমরা আলোচনা করবো। যেমন ধরুন, আমরা যখন কোনো একটা ভাষা নিয়ে কথা বলবো, এবং আপনারা আগের সেশন থেকে এটা শুনেছেন বা প্রশ্ন দেখেও আপনারা বুঝেছেন যে এই ভাষার প্রশ্ন ক্লাস 3 এর জন্য এর সঙ্গে কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তক, যেখানে আমাদের গল্প, কবিতা ইত্যাদি আছে, ঠিক সেই গল্প বা সেই কবিতা থেকে কিন্তু এখানে প্রশ্ন করা হয়নি। সেখানে একটা অন্য টেক্সট অন্য রকম ভাবে সেখানে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। তার কারণ আপনারা আগেই শুনেছেন যে এই যে প্রশ্নপত্র, এটা কিন্তু কোনো পার্টিকুলার রাজ্যের জন্য বা পার্টিকুলার কোনো সিলেবাসকে ধরে বা কোনো টেক্সট বইকে ধরে নয়। এটা একটা সাধারণভাবে আমাদের দেশের সব রাজ্যের জন্যই এই প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেটা কম্পিটেন্সি বেসড। এই পার্টিকুলার জায়গাটাই আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের এই যে প্রশ্ন, যে এমসিকিউ প্যাকেজে যে প্রশ্নগুলো গেছে, সেটারও ভিত্তি কিন্তু এই কম্পিটেন্সির জায়গাটা। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমরা যদি ক্লাস 3 মানে এই ক্লাসটার দিকে তাকাই এবং এই বয়সটার দিকে তাকাই, তাহলে ভাষার দিক থেকে আমরা তার কি কি কম্পিটেন্সি আশা করতে পারি। যেমন আমরা আশা করতে পারি যে সে পড়তে পারে। কি পড়তে পারে না, সে যুক্ত ব্যঞ্জন আছে এমন এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে তৈরি শব্দ, এরকম শব্দ সে পড়তে পারে এবং সেটা একটা টেক্সটের মধ্যে থাকলে তার সেক্ষেত্রে পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। সে একটা বাক্য পড়তে পারে এবং বাক্য পড়ে তার অর্থ বুঝতে পারবে এবং সে বাক্যের আকার নিশ্চয়ই খুব বড় হবে না, খুব জটিল হবে না, কিন্তু সে মোটামুটি এক সরল বাক্য এবং কিছু সাধারণ জটিল বাক্য দিয়ে তৈরি কোনো টেক্সট সে পড়বে, পড়ে সে তার অর্থ সে বুঝতে পারবে এবং যে অর্থ সে বুঝতে পারছে না, কোনো এমন শব্দ হয়তো সেই টেক্সটের মধ্যে আছে কিন্তু তার এই এবিলিটিটা তৈরি হয়ে গেছে যে তার টেক্সটটা পড়তে পড়তেই সে একটা তুলনায় অপরিচিত শব্দের অর্থ সে আন্দাজ করে নিতে পারবে। এই যে একটা ক্লাস 3 অনেকগুলো আমি কম্পিটেন্সি কথা ধীরে ধীরে আসবো। ধরা যাক আমরা যদি এটাকে আমাদের একটা প্রথম কেননা আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের যে প্রশ্নপত্র সেটা সবই একটা করে টেক্সট দেওয়া আছে এবং সেই টেক্সটের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু প্রশ্ন। এইরকম ভাবে আমাদের প্রশ্নপত্র তৈরি। ফলে প্রাথমিকভাবে এবং প্রধানত পড়তে পারা, পড়ে বুঝতে পারা, এটা হচ্ছে আমাদের এবং সেটা ক্লাস 3 এর মতো করে এটা হচ্ছে আমাদের প্রথম কম্পিটেন্সি, যেটা আমরা আপাতত আমি রুদ্রের কাছে এই আমরা আলোচনাটা এভাবে করব। আমি হয়তো একটা কম্পিটেন্সি কথা তুলবো এবং রুদ্র সেই কম্পিটেন্সিটা কিভাবে প্রশ্নের মাধ্যমে ব্যক্ত হয়েছে সেই কথাটা রুদ্র বলবে। যেমন আমি এখানে বলবো যে এই যে রুদ্র এই যে কম্পিটেন্সি, যে আমরা আশা করছি যে ছাত্রছাত্রীরা পড়তে পারছে, যুক্ত ব্যঞ্জন থাকলেও সেই দিয়ে তৈরি শব্দ সে পড়ে উঠতে পারবে এবং তার অর্থ বুঝতে পারবে। এইটা আমাদের এই যে এমসিকিউ প্যাকেজ যেটা গেছে, অ্যাডাপ্টেশন প্যাকেজ, সেখানে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে। এখন যেটা প্রথমেই যেটা বলা হয়েছে, ঋত্বিক বলেছেন যে একটা তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী, সে যেই পাঠটি পড়ছে এটা তার পাঠ্যপুস্তকের অতিরিক্ত পাঠ। আপনারা এই প্রশ্নের ধরনটা দেখলেই বুঝতে পারবেন যে ছোট অনুচ্ছেদ এখানে রাখা হয়েছে, যেখানে বাক্যের প্রকরণ এবং তার বিন্যাস খুব একটা জটিল বা দীর্ঘ নয়। এইরকম যে সে বোধ সহ একটা অপরিচিত পরিবেশের কথাবার্তা সে নিতে পারছে এবং নিজের অভিমত সেই ক্ষেত্রে ব্যক্ত করতে পারছে। ঠিক যেইভাবে পাঠ্যপুস্তকগুলোর দিকে যদি তাকানো যায়, তাহলে আপনারা দেখবেন যে প্রতিটি বই তো একটা বিশেষ
ভাবমূলে গাঁথা, যেমন তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে প্রচলিত গল্প কথার জগৎ, সেই ভাবমূলের পরিধির মধ্যেই কিন্তু তার এই পাঠগুলোর চলাচল। সেইভাবে যে অংশটুকু প্রথমে দেওয়া রয়েছে ভাগ 1, নিচে দেওয়া অংশটি পড়ো, এক্ষেত্রে এটার যে মূল ভাব সেটা হচ্ছে যে মানুষ এমন একটি প্রাণী, সে জলে, স্থলে এবং আকাশে নিজের বিজয় কেতনকে সে উড়িয়ে দিয়েছে। এই ভাবের অনুষঙ্গে যে প্রশ্নটা রাখা হয়েছে এবং যেই প্রশ্নের উত্তরটা শুধু ঠিক উত্তরটা যে সে বা ঠিক বিকল্পটাকে সে বেছে নেবে তাই নয়, মানুষই যে একমাত্র প্রাণী যাকে গায়ের জোরে কাবু করা যায় না, এই অনুভূতিগুলো এই উত্তর করার সঙ্গে সঙ্গে তার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। যেমন একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে যে, এখানে একটা বিকল্প রয়েছে পাখি। পাখি জলে ভাসতে পারে, স্থলে সে হেঁটে বেড়াতে পারে কিংবা আকাশে উঠতে পারে, কিন্তু সর্বত্র জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে বেড়াতে পারে সে যে মানুষ, তার যে ইচ্ছা শক্তি, এইটা সে খুঁজে পাচ্ছে এবং বোধ সহ এই পাঠটা পড়ে সে উত্তর করতে পারছে, এইটা এই প্রশ্নের মধ্যে দিয়ে ধরা পড়ে। ঠিকই। এবং এখানে একটা কথা আমরা বারবার বলবো, সেটা হচ্ছে যে আমাদের এটা 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 গোড়াতেই বললাম যে আমাদের টেক্সট বইয়ের থেকে প্রশ্ন এখানে আসছে না, কিন্তু এটাও সত্যি যে আমাদের টেক্সট বইগুলো থেকে তার যে চলনটা এবং সেখান থেকে তার যে শেখাটা, সেই শেখাটাই কিন্তু হয়তো পার্টিকুলার ওই টেক্সটটা এখান থেকে এখানে আসবে না, বা যখন ন্যাস হবে তা সেখানে থাকবে না, কিন্তু যে ধরনের টেক্সট তারা ক্লাস 3-তে পড়ছে একদমই, মানে সেই জায়গাটা এখানে খুবই সাহায্য করবে। একটা প্রশ্নের দিকে আমি যাব, সেটা এমসিকিউ প্যাকেজে আছে, রুদ্র আমাদের সেই জায়গাটা বলবে। আমি বইয়ের জায়গাটা একটু ধরি, যেমন ধরুন আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের একেবারে গোড়ার দিকে ক্লাস 3 বইয়ের গোড়ার দিকে সত্যি শোনা বলে একটা আমাদের টেক্সট আছে, এবং তার যে অ্যাক্টিভিটি অংশে ওই গল্পটাকে আর একবার তার মধ্যে সে বুঝেছে কিনা, তার সিকোয়েন্সটা বুঝেছে কিনা, এইটা করার জন্য আমাদের 5-7টা ছবি দেওয়া আছে এবং তাহলে একটা করে লাইন লিখতে হয়। আসলে এই লাইনগুলো লিখলে গল্পের নির্যাসটা সেখানে চলে আসবে। এরকম একটা অ্যাক্টিভিটি অলরেডি আমাদের পাতাবাহারে আছে ক্লাস 3। রুদ্রকে আমি অনুরোধ করব, এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ওই যে স্কিলটা, ওই যে এবিলিটিটা, সেটাকেও কিভাবে এখানে নিয়ে এসছে। এখন তৃতীয় শ্রেণীর যেটা ভাবমূল, সেখানে প্রচলিত গল্প কথার জগৎ, এটা ছবিটা দেখলেই বাচ্চার কাছে সেই মিথ্যেবাদী রাখাল বালক, সে মজা করার জন্য আরো যারা রাখাল মাঠে গরু ছাগল চড়াচ্ছিল তাদেরকে বাঘ এসেছে বলে নিজেকে বাঁচানোর জন্য সে ডাকতো, এবং মিথ্যে মিথ্যে ডাকতো নিজে মজা করার জন্য, এবং সত্যি যেদিন বাঘ এলো সেদিন কিন্তু আর তাকে কেউ বাঁচাতে এলো না। এই গল্পটাকে 4টে ছবির মধ্যে দিয়ে দেখানো হয়েছে, এবং শুধু একটা গল্পের যে ধারণা, গল্পের যে বিষয় বা গল্পের একটা ভাষা ছাদে যদি সে গল্পটাকে রূপ দেয়, সেটাই যে এখানে প্রত্যাশিত সেটা নয়। যে এখানে একটা প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা, যেটা দ্বিতীয় পাঠের দ্বিতীয় প্রশ্ন, যে ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে, এখানে যে উত্তরটা ঠিক হবে সেটা তো একটি বিকল্পে রয়েছে, কিন্তু এটা দেখে নেবে বাচ্চাটা যে একজনের হাত থেকে কিন্তু সেই বাঘটি আসায় ভয়ে তার হাত থেকে লাঠিটা পড়ে গেছে। এই যে একটু খুঁটিয়ে দেখা, একটা ছবিকে বিশ্লেষণ করতে শেখা, এবং একই সঙ্গে সেই ছবিটাকে দেখে একটা গল্পের রূপ দেওয়া, এইটা খুব জরুরি। এই বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটা যেটা দিক, সেটা হচ্ছে এক একটা যে অনুচ্ছেদ বা একটা ছবির গুচ্ছ ব্যবহার করা হয়েছে, তার নিরিখে এখানে সর্বাধিক 5টি করে প্রশ্ন রাখা হয়েছে, অর্থাৎ 3টে সেটে মোট 15টি প্রশ্ন তার অনুশীলনে এবং পরিচিতির জন্য রাখা হয়েছে। কিন্তু এই টেক্সটটাকে সে আরো কিভাবে ব্যবহার করতে পারে, তার জ্ঞানের যে পরিসর, যে পরিধি,
সেটাকে সে আরো কিভাবে বাড়িয়ে নিতে পারে। যে যুক্ত ব্যঞ্জনের কথাটা ঋত্বিক বলছিলেন, যে প্রথম পাঠটা থেকেই যদি সেই প্রণোদনাটুকু তাকে দেওয়া যায়, যেমন গন্ডি শব্দটা, এরোপ্লেন শব্দটা, শত্রু শব্দটা, গন্ডার, স্থল, ইচ্ছে মতো, এই যে শব্দগুলো, শিম্পাঞ্জি মানে বা ক্যাঙ্গারু, মানে অদ্ভুত ভাবে, মানে এইভাবে সে তার জানার পরিসরটাকে বাড়িয়ে নিতে পারে। এই সুযোগটা কিন্তু এই প্রস্তুতিটা সকলের কাছে এনে দিয়েছে। আমরা বারবার বলছিলাম যে একটা কম্পিটেন্সি বেসড একটা প্রশ্নের কথা। তো এটা এটা খুব স্পষ্ট হচ্ছে আশা করি, যে অর্থাৎ আমরা যেটুকু আলোচনা করলাম, যে পড়ে বুঝতে পারা, অপরিচিত শব্দকে আন্দাজ করতে পারা, ছবি থেকে গল্পে পৌঁছানো, এগুলো তো আমরা বললাম। আর একটা ব্যাপারের মধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা ভাব আছে, একটা থিমে আছে গল্পগুলো। তার সঙ্গে সঙ্গে শুধু তো একটা টেক্সট তো শুধু থিম আর এই দিয়ে থাকে না, তার মধ্যে কিছু খবর থাকে। এই যে খবরগুলোকে চিনতে পারা, খবরগুলোকে বুঝতে পারা এবং খবরের সঙ্গে টেক্সটের সম্পর্কটা কে আন্দাজ করতে পারা, এটাও কিন্তু এই যে বোধ, পড়তে পড়তে যে বোধটা তৈরি হচ্ছে, যে বুঝতে পারাটা হচ্ছে, খুব সহজ করে বললে, তার একটা বড় ভিত্তি। অর্থাৎ আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা যে এই টেক্সটের মধ্যে যে খবরগুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, সেইগুলোর সঙ্গে এই টেক্সটের যোগ কিরকম। ফলে এটা খুব এক্সপেক্টেড যে এই ধরনের একটা টেক্সট এবং তার থেকে বেশ কিছু যখন প্রশ্ন আসছে, সেখানে কোথাও ওই খবরগুলোকে চিনে মাথায় রাখা, এটাও বোধহয় আমার মনে হয় আপনি যে প্রশ্নগুলো করেছেন সেখানে এই জায়গাটাও খুব বিশেষভাবে আপনি ছাত্রছাত্রীদের অভ্যেসের মধ্যে আনতে চেয়েছেন। একদমই তাই। মানে যেমন ভাগ 3-এ পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু। এই ক্যাঙ্গারু, এটা তো আমাদের দেশে দেখা যায় না, এবং এই যে সিলেবাস বলুন, কারিকুলাম বলুন, বা এনসিএফ 2005 বা আরটি 2009, মানে এই যে বিষয়গুলো, যে লোকাল টু গ্লোবাল, কিভাবে আমি আমার নিজের পরিবেশকে চিনছি এবং তার মধ্যে দিয়ে কিভাবে বাইরের জগৎ এবং জীবন, যে বিচিত্র প্রাণী প্রকৃতি, তাদের যে বিচিত্র স্বভাব এবং শারীরিক গঠন, এরই পরিচায়ক হিসেবে এই যে ভাগ 3-এর পাঠটি রাখা হয়েছে ক্যাঙ্গারুকে নিয়ে। এই ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায়, এর যে ঠিক বিকল্প সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। এই তথ্যটুকু সে যখন সংগ্রহ করছে, তারপরেই গিয়ে কিন্তু বিষয়টা তথ্যে থাকছে না, তার একটা অ্যাপ্লিকেশনের জায়গা আসছে, একটা বুঝতে পারা এবং সেই বোঝাটাকে প্রয়োগ করতে পারা। ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী, এটা সে সেই শিরোনামেই পড়েছে, কিন্তু সেটা কি সে জোরে লাফাতে পারে এই কারণে, তার পেছনের পা দুটো তার সামনের পায়ের থেকে বড় সেই কারণে, নাকি তার বাচ্চা বরণ করার একটা থলি রয়েছে সেই কারণে, নাকি সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে সেই কারণে? এই যে বোঝা এবং সেটা প্রয়োগ করা, বাচ্চা এই পাঠটা পড়ে এই বোধে পৌঁছবে যে ক্যাঙ্গারু সত্যি একটি ব্যতিক্রমী এবং বিস্ময়কর প্রাণী, তার কারণ একমাত্র তারই বাচ্চাকে বহন করার জন্য একটা থলি আছে। খুব কাছাকাছি এই বিকল্পগুলো, খুব কাছাকাছি, যে কোনো একটাই হতে পারে, কিন্তু সেই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে তাকে মোটিভেট করা, এটা একটা খুব বড় বিষয়। এটা এক। আর একটা অন্য কোনো প্রাণীর কথা আপনারা বলতে পারেন, যেমন ধরুন জিরাফ। জিরাফের যখন মা জিরাফের যখন সন্তান প্রসব করেন, অনেকটা উঁচু জায়গা থেকে সে যখন ভূমিষ্ঠ হয়, তখন মা জিরাফ সেই ছোট জিরাফকে আঘাত করে। বারংবার আঘাতের মধ্যে দিয়ে সেই বাচ্চা, নতুন যে জন্মেছে জিরাফটি, সে চিন্তিত হয়ে পড়ে যে কি কারণে তাকে আঘাত করা হচ্ছে, এবং সে বোঝে যে এই আঘাতের প্রতিরোধ আমাকে করতে হবে, আমাকে এর থেকে পালানোর ব্যবস্থা করতে হবে, এবং নবজাতকটি কিছুটা সময়ের মধ্যে সে ছুটতে শুরু করে। মা জিরাফ জানে যে যদি আমার বাচ্চাকে আমি বিপদ থেকে রক্ষা করতে না পারি, তাহলে সিংহ এসে তাকে খুব সুস্বাদু খাবার ভেবে অচিরেই খেয়ে ফেলবে। সুতরাং এই যে একটা বাইরের জগৎ এবং জীবন সম্বন্ধে একটা তাকে ধারণা দেওয়া এবং তার উৎসাহকে জাগিয়ে রাখা,
শিক্ষক হিসেবে, শিক্ষয়িত্রী হিসাবে এটাও একটা বড় ভূমিকা, অর্থাৎ একটা বড় লক্ষ্যে এই প্রশ্নগুলোকে কিন্তু গাঁথা রয়েছে। একদমই, আমরা প্রায় এই 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 আলোচনার একদম শেষে চলে এসেছি। একটা কথা, এই জাস্ট এই প্রশ্নটা সংক্রান্ত রুদ্র যা বললেন আমি তার সঙ্গে একটু যোগ করি। সেটা হচ্ছে যে দেখুন, এমসিকিউ বলতে সবসময় আমাদের একটা সাধারণভাবে আমাদের মনে হয় যে সেগুলো মোটামুটি ইনফরমেশন বেসড হয় এবং সেই সংক্রান্ত কিছু বিকল্প থাকে। আসলে ভাষার ক্ষেত্রে, এবং এটা ভাষার ক্ষেত্রে অনেকে মনে করেন যে এমসিকিউ ভাষার ক্ষেত্রে খুব একটা উপযোগী বিষয় নয়, উপযোগী মাধ্যম নয়, পরীক্ষা ইভ্যালুয়েট করবার একটা মাধ্যম নয়। কিন্তু এমসিকিউ এর মধ্যেও কিন্তু যথেষ্ট অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনকে রাখা যায়। এই যে প্রশ্নটা শুরুই হচ্ছে কেন বিস্ময়কর প্রাণী, কারণ এই যে কেন বিস্ময়কর প্রাণী, এই কেন উত্তরও কিন্তু এমসিকিউ এর মধ্যেও, এমসিকিউ এই প্যাটার্নের মধ্যেও কিন্তু নিয়ে আসা যায়, এবং সেটা ভাষার ক্ষেত্রেও সম্ভব। এবং এই অভ্যেসটাও জরুরি যে আমার কারণ বলে যে 4টে কারণ দেওয়া আছে সেগুলো খুবই কাছাকাছি, তার মধ্যে আসল কারণকে, প্রধান কারণকে চিনে নেওয়া। আমার মনে হয় যে যে স্কুলে নার্স হবে, যারা যারা নার্সে পার্টিসিপেট করবে তারা তো করবেনই, মানে তার সেই ছাত্রছাত্রীরা তো এর মধ্যে থাকছেই। যারা ফাইনালি করবেন না, যে ছাত্রছাত্রীরা করবে না, তাদের ক্ষেত্রেও এই মডেল এই যে আমাদের এমসিকিউ যে অ্যাডাপ্টেশন প্যাকেজ, এটা একটা মডেল হিসেবে কাজ করবে। যে একটা টেক্সট আমাদের বইয়ে যেমন অ্যাক্টিভিটি আছে, তার পাশাপাশি একটা টেক্সটকে কিভাবে এইভাবে, মানে যদি এমসিকিউর মধ্যে দিয়েও আমরা নিয়ে আসি, তাহলে তার উত্তরই বা কিভাবে করবো, সেটা আমরা কিভাবে পড়বো। এবং আপনাদের কাছে আমাদের এই অনুরোধটুকুই রইল যে যখন আপনাদের কাছে কোনো ছাত্রছাত্রী ফোনে আপনাদের সাহায্য নেবে, আপনারা তার যেখানেই আটকা তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর সেখানে করা। হ্যাঁ, এবং সেখানে একটা ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন লালন পালন, এটা আমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের ভাষার একেবারে শেষ যে প্রশ্নটা, যে লালন পালন করার অর্থ। এই লালন পালন করার অর্থ এখানে 4টে দেওয়া আছে: বহন করা, বড় করা, খাওয়ানো এবং সাবধান করা। ঠিক কোনটা, এটা যেমন তাকে এমসিকিউ এর উত্তর হিসেবে আপনি তাকে সাহায্য করছেন, বলে দিচ্ছেন, তেমনি লালন পালন আমরা যদি একটু বড়ভাবে ভাবি, যে ছাত্রছাত্রীদের এই পার্টিকুলার পরীক্ষার জন্যই শুধু নয়, এই ধরনের পাঠাভ্যাসের ক্ষেত্রেও লালন পালন কথাটা কি অর্থে ব্যবহার হয়, সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীরা, একটা কথা আপনাদের একটু উল্লেখ করি, হয়তো একটু অপ্রাসঙ্গিক, তাও একটু উল্লেখ করি, কেননা একটু আমরা আশা নিয়ে শেষ করি। সেটা হচ্ছে 2017-এ এত আয়োজন ছিল না, তারপরেও ক্লাস 3 ছাত্রছাত্রীরা ন্যাশনাল অ্যাভারেজের অনেক উপরে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা তারা ছিল। ফলে এবছর আমরা এই আশাই করব যে তারা গতবারের রেকর্ডকেও তারা ছাপিয়ে যাবে। অনেক ধন্যবাদ রুদ্রকে। আমরা এরপরে আসছি আরেকটি বিষয় নিয়ে। 5 মিনিট আমাদের একটা বিরতি নিচ্ছি, আমরা অন্য সাবজেক্টে নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ। নমস্কার, আমি খোকন দাস আর উনি অশোক তরু মণ্ডল। আমরা আজকে মাস্টারমশাইদের যে ওরিয়েন্টেশন চলছে সেটা নিয়ে ক্লাস 3 কিছু অঙ্কের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করে দেবো, আলোচনা করে দেবো। ক্লাস 3 এই বাচ্চারা ন্যাসের উপযুক্ত হয়ে যাতে ওঠে, তার জন্য আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। এখন ন্যাসের যে এমসিকিউ গুলো আছে, আমাদের মনে রাখতে হবে আমাদের টেক্সট বইয়েতে যে এমসিকিউ গুলো রয়েছে তার থেকে একটু আলাদা, ধরনটা একটু আলাদা। টেক্সট বইয়ে তো একটা সাবজেক্টের বইয়ের ভেতর থেকে সমস্ত প্রশ্ন আসে, কিন্তু ন্যাসের যে এমসিকিউ গুলো আছে সেইগুলো বা আসবে যেগুলো, সেগুলো কিন্তু একটা ক্লাসকে বেস করে হলেও সেই ক্লাসে ওঠার জন্য যে যে ক্লাস পেরিয়ে এসেছে বাচ্চারা, সেই পুরো ক্লাসের অভিজ্ঞতার নিরীক্ষিত। সেই জন্য এই এমসিকিউ গুলো কিন্তু ইনফরমেটিভ টাইপ নয়, এটা জেনেরিক টাইপ। এখানে ছেলেদের আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন
এই দুটোর উপর বেস করে প্রশ্নগুলো তৈরি করি। যেমন ধরুন একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি সেট করি যে কতগুলো নাম্বার ক্লাস 3 বাচ্চাকে দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলোর মধ্যে থেকে কোনটা ছোট বা কোনটা বড় সেটা চুজ করতে দেওয়া হবে। 4টে অপশন থাকবে। আমরা প্রশ্ন দিলাম 4টে সংখ্যা বা 5টা সংখ্যা দিলাম, তার মধ্যে বললাম যে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা। এবারে আমরা অ আ ক খ দিয়ে 4টে অপশন দিয়ে দিলাম। তো সেই 4টে যে সংখ্যা দিয়েছি আমরা, সেই 4টে সংখ্যার মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় এই আন্ডারস্ট্যান্ডিংটা বাচ্চা থাকবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা ওই 4টে অপশন থেকে নিজের উত্তরটা খুঁজে পাবে। আমরা যারা রিসোর্স টিচার, আমাদের উদ্দেশ্য হবে বাচ্চাকে কিন্তু তার ডিরেকশনে পৌঁছে দেওয়া। আমরা আমাদের কাছে কোনো বাচ্চা যদি আসে, কিছু জানতে আসে, আমরা সরাসরি তাকে উত্তরটা বলবো না, বরং সেই উত্তরটা কেন এবং কিভাবে হচ্ছে সেই ডিরেকশনটা আমরা বাচ্চাদের দেখিয়ে দেবো এবং তার ভিত্তিতে দেখবো যে বাচ্চাটা সে নিজেই উত্তর খুঁজে পাচ্ছে। এবং এর একটা প্রেক্ষিত যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা এর অনেক উপকারও পাবো। কিরকম না, দেখবো ওই টাইপের যে প্রশ্নগুলো আসতে পারে সেই উত্তরগুলো কিন্তু আমাদের বাচ্চারা দিয়ে দিতে পারছে। আমরা কতগুলো সংখ্যা দিতে পারি, সংখ্যা দিয়ে বললাম যে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাও, বা উল্টোটাও বলতে পারি ছোট থেকে বড় না করে বড় থেকে ছোট সাজাও। তো এই ঊর্ধ্বক্রমে সাজাও বা অর্ধক্রমে সাজাও যেটা যদি দিই, তাহলে বাচ্চাকে সেই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা বুঝতে হবে। না বুঝলে তো হবে না। সে যদি বুঝতে পারে কোনটা ছোট কোনটা বড়, তাহলে সে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারে। আমাদের ক্লাস 3 বাচ্চা যারা আছে তারা এই যে 4 রুল, যেটা এই 4 রুল মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এর প্রয়োগ শিখছে কিনা সেইটা কিন্তু জানার দরকার। সেই জন্য আমরা ছোট ছোট অঙ্কের মাধ্যমে সেটা যেতে পারি। আমরা যদি বলি যে তুমি বাজার থেকে 24টা প্যাকেট বিস্কুট কিনলে, কিনে তুমি দেখলে যে এক একটা প্যাকেটে 5টা করে বিস্কুট আছে। এবারে তোমার কাছে যতগুলো বিস্কুট হলো তার থেকে তুমি তোমার ভাইকে 10টা বিস্কুট দিলে, তাহলে তোমার কাছে কতগুলো রইল? এটা অঙ্কের ভাষাতে কিভাবে লিখবে? আমরা 4টে অপশন অঙ্কের ভাষা ঠিক করে দিলাম। তো এখানে দেখুন যে প্রবলেমটা আমরা বলছি সেখানে গুণের একটা বিষয় আছে এবং বিয়োগের বিষয় আছে। তাহলে এই গুণ এবং বিয়োগ এই বিষয় দুটো যদি বাচ্চাদের কাছে পরিষ্কার হয়, তাহলে কিন্তু আমরা দেখব যে সে খুব সহজেই এটা যে সরলগুলো যে 4টে অপশন থাকছে তার মধ্যে কোন অপশনটা ঠিক সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারে। একটা উদাহরণ আমাদের স্যার বলছেন, সেটা নিয়েও একটু বাচ্চারা কিভাবে উত্তর করবে একটু জেনে নিন। আচ্ছা, ট্রেনের কামরায় কিছু সংখ্যক যাত্রী আছে আর কিছু সংখ্যক যাত্রী পরের স্টেশনে নেমে গেল। তাহলে এইটা থেকে সে যদি হিসেব করে যে আর কতজন বাচ্চা আছে, তাকে এটা জানতে হবে যে এটা কি করবে, যোগ না বিয়োগ না কি। যেহেতু যতজন ছিল তার থেকে কিছুজন নেমে গেল, সেই জন্য এটা বিয়োগ করতে হবে। সে বিয়োগ শিখেছে, কিন্তু এই বিয়োগের প্রয়োগ তাকে এইভাবে শিখতে হবে। অথবা সে ধরা যাক 70 টাকা নিয়ে হচ্ছে বাজারে গেছে, বাজারে গিয়ে সে পেন কিনেছে 20 টাকা। তাহলে 70 টাকা থেকে যে 20 টাকা খরচ হয়ে গেল, সেই খরচটা হয়ে যাবার পরে কত টাকা আছে সে যে হিসেবটা শিখবে, সেটা 70 থেকে ওটা বিয়োগ দিলে সে তার কাছে কত টাকাটা পেয়ে যাবে। অথবা এরকমও হতে পারে, ধরুন আমাদের স্কুলে অনেকগুলো বই এসছে, প্রতি ছাত্রকে 3টে করে বই দেওয়া হবে। ধরুন 500টা বই এসছে, 3টে করে বই দেওয়া হবে। তাহলে এখান থেকে যদি তাকে হিসেব করতে বলা হয় যে কতজন ছাত্র বই পাবে আর কতটা বই পড়ে থাকবে,
অর্থাৎ কতজন ছাত্র বই পাবে জানতে গেলে তাকে জানতে হবে যে 3 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা থেকে আমরা বুঝতে পারবো অতজন বই পাবে, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা থেকে জানা যাবে যে অতগুলো বই পড়ে থাকবে। তাহলে এই প্রয়োগের মাধ্যমে সে কিন্তু ভাগও শিখলো, ভাগের ভাগফল এবং ভাগশেষ তো শিখলই, তার সঙ্গে তার প্রয়োগ সম্বন্ধে তার মানে ধারণাটা বাড়লো যে কোন সময় তার ভাগ হবে বা কোন সময় ভাগ শেষ হবে। আমরা যদি আরো একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি, দেখুন ক্লাস 3 বাচ্চার সামনে ঘড়ি থাকে, বাড়িতে তো তারা ঘড়ি দেখতে পায়, তো সেই ঘড়ি সম্পর্কীয় প্রশ্ন আপনারা দেখেছেন যে আমরা এমসিকিউ অ্যাডাপ্টেশন যে প্যাকেজ দিয়েছি তাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে। তো সেই ঘড়িটা কটা বাজে, 6টা বাজে না 9টা বাজে না 3টে বাজে না 12টা বাজে, সেই বাজাগুলো কিভাবে শিখবে সেইটা আমরা কিন্তু বাচ্চাদের শিখিয়ে দিতে পারি। যদি তারা নিজেরা পারে তো মিটে গেল, আর যদি নিজে না পারে আপনার কাছে আসবে, তাহলে আপনারা ওই বিষয়টা যে কোনখানে কোন পজিশন থাকলে কটা বাজে এইটা বাচ্চাদের যদি শিখিয়ে দেন, তাহলে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে তাদের খুব সুবিধা হবে। এমনকি দ্বিমাত্রিক চিত্র নিয়ে আমাদের স্ট্রিট বাচ্চাদের যে নলেজ গুলো রয়েছে, যে ধারণাগুলো রয়েছে, সেই ধারণার থেকে আমরা প্রশ্ন করতে পারি, যেটা আমরা প্যাকেজে দিয়েছি। সেখানে যে একটা আয়তাকার চিত্রের কথা দেওয়া আছে, সেই চিত্রের একটা ডায়াগোনাল, একটা কর্ণ এঁকে দেওয়া হয়েছে। তো একটা কর্ণ, একটা ডায়াগোনাল যদি আমরা আঁকি, তাহলে সেই ডায়াগোনাল থেকে আমরা এই যে আয়তক্ষেত্রাকার চিত্র, সেটাতে কটা ত্রিভুজ পেলাম, বা ডায়াগোনালটা যদি দুখানা ডায়াগোনাল হয়, আয়তক্ষেত্রের তো ম্যাক্সিমাম দুটো ডায়াগোনাল পসিবল, তো সেই দুটো ডায়াগোনাল যদি দুটো কর্ণ এঁকে দিই তাহলে কটা ত্রিভুজ পসিবল, বা যদি প্রস্থ বরাবর অথবা দৈর্ঘ্য বরাবর মাঝখান থেকে যদি সরলরেখা টেনে আয়তক্ষেত্রকে দুভাগে ভাগ করি, অথবা যদি ত্রিভুজ আকার চিত্রের শীর্ষবিন্দু থেকে ভূমিতে যদি লম্বপাত করা যায় তাহলে কটা ত্রিভুজ হচ্ছে, এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপনা করলে তারা কিন্তু বুঝতে শিখবে যে কোন চিত্রের মধ্যে কটা ত্রিভুজ আছে। এবারে এই ধরনের চিত্রের ত্রিভুজের সংখ্যা হিসেব করে তাহলে আমরা এটা বলতে পারবো যে এতগুলো ত্রিভুজ হয়েছে, এবং সেই ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ উত্তর চাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের বাচ্চারা সেই ত্রিভুজের সংখ্যা নিয়ে উত্তর করতে পারবে। এমনকি এখানে প্রশ্ন থাকে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, 3 যারা পড়ে তারা 2 দিয়ে ভাগ করা শেখে, 3 দিয়ে ভাগ করা শেখে। তো এই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, যেগুলো রিমাইন্ডার থাকে না, ভাগশেষ থাকে না, সেই ধরনের প্রবলেম গুলো একটা নিশ্চয়ই আমাদের নিয়ম আছে। সেই নিয়ম যদি আমার বাচ্চারা জানে তাহলে এই 3 দিয়ে বিভাজ্য বা 2 দিয়ে বিভাজ্য হলে কি হয়, কোন সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য বা কোন সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য হবে সেটা কিন্তু বলে দিতে পারবে। ইভেন আপনি যদি আমার বাচ্চাদের ওই সংখ্যাগুলো সম্পর্কে তাদের খুব ভালো ধারণা তৈরি করে দিই আমরা, তাহলে কিন্তু আমরা দেখব যে ওই জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা তারা চিনতে পারছে। তো সেখান থেকে তারা খুব সহজেই জোড় বিজোড় আলাদা করে দিতে পারছে, যার ফলে আমরা যদি অপশন দিই তাহলে জোড় বিজোড় খুঁজে দিতে পারছি। আমরা যদি এরকম প্রশ্ন ওদের সামনে রাখি যে একটা বাগানে একটা বাচ্চা তার বন্ধুরা মিলে 100টা গাছ লাগালো, আর তার অন্য এক বন্ধু, তার যে গ্রুপ আছে, গ্রুপ অফ ফ্রেন্ডস রয়েছে, তাদেরকে নিয়ে 75টা গাছ লাগালো। এবারে এই 100 আর 75 এর মধ্যে কোনটা বড়, মানে কারা বেশি গাছ লাগিয়েছে, তাহলে এই 100 আর 75 এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই ধারণা যদি আমার বাচ্চার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তারা ওই কে বেশি গাছ লাগিয়েছে সেটা খুব সহজেই নিরূপণ করতে পারবে, এবং কত বেশি লাগিয়েছে সেটা বার করতে গেলে যোগ করতে হয় না, বিয়োগ করতে হয় না, গুণ করতে হয় না, ভাগ করতে হয়, সেটা যদি আমার বাচ্চারা জানে তাহলে কিন্তু সে করে ফেলতে পারবে, এবং আমার প্রশ্নে যে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর খুব সহজে
বার করতে পারবে। তো মোদ্দা কথা, আমাদের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার আমরা বলতে পারছি যে আসলে আমরা যে চয়েস গুলো দিয়েছি সেই চয়েসটা পেতে গেলে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে, সেই অঙ্কটা পড়ে বুঝতে হবে, বুঝে কিন্তু সে ওই প্রশ্ন থেকেই উত্তর করতে পারবে। এর জন্য তাকে আগের থেকে অনেক কিছু মুখস্থ করে আসতে হবে না, অনেক কিছু ইনফরমেটিভ জিনিস তাকে ভেবে আসতে হবে না। সেই প্রশ্নটাকে যদি খুব ভালো করে স্টাডি করে বুঝতে পারে তাহলে কিন্তু উত্তর করতে পারবে। আমরা রিসোর্স টিচাররা বাচ্চাদের ঠিক এই কাজটাই করব। তারা যখন আমাদের কাছে আসবে আমরা কিন্তু তাদেরকে বলবো যে কিভাবে এই উত্তরে পৌঁছানো যায়। সেটা যদি আমরা বলতে পারি তাহলে আমাদের কাজ ঠিকঠাক পথেই চলবে এবং আমাদের বাচ্চারা ন্যাসে কিন্তু একটা রিমার্কেবল রেজাল্ট করবে। আপনারা জানেন যে এর আগে 2017 যে পরীক্ষা হয়েছিল তাতে আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করেছিল এবং সেক্ষেত্রে দেখবো আমরা এবছরে আমাদের বাচ্চাদের রেজাল্ট এই প্যান্ডেমিক সিচুয়েশন হয়তো তার থেকেও বেটার হয়ে যেতে পারে। অনেক প্রতিকূলতা আছে, অনেক অসুবিধা আছে, কিন্তু তার মধ্যেও আমরা যদি আমাদের এই উদ্দেশ্যটাকে ঠিকঠাক ডিরেকশনে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চারা সফল হবে এবং খুব ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, এই জোড় বিজোড় সম্পর্কে স্যার বলছিলেন 2 দিয়ে ভাগ করলে জোড় হবে, 2 দিয়ে ভাগ করে যদি বিভাজ্য হয় জোড় হবে, আর যদি ভাগশেষ 1 থাকে তাহলে কিন্তু বিজোড় হবে। কিন্তু এই জোড় বিজোড় সম্পর্কে আরেকটু ধারণা যদি করা যায় যে একক স্থানীয় অঙ্কে যদি 1, 3, 5, 7, 9 থাকে, এই দেখেও আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা জোড় কোনটা বিজোড়। অর্থ একক স্থানীয় অঙ্ক থেকেই আমি যত বড়ই সংখ্যা হোক জোড় বিজোড় সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু হয়ে যাবে এবং এটা তখন সহজ লাগবে। এবং এ সম্পর্কিত আরো যদি আমরা এটার অনুশীলন করি অনেক অঙ্ক, এই যে আমাদের দেয়া হয়েছে যেটা মানে জাস্ট মডেল প্যাকেজ, এটা থেকে যদি অনুশীলন করা যায় আমাদের জ্ঞান বাড়বে এবং জ্ঞান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সহজ লাগবে এই কোশ্চেনটা এবং ন্যাসের পরীক্ষায় আমরা আরো ভালো করতে পারবো এবং আমাদের খুব ভালো রেজাল্ট হবে এই রাজ্যে, এই আশা করছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের বাচ্চাদের তাগিদে তাদের কথা ভেবে এগিয়ে আসবেন এবং আপনারা শুধু নয়, আপনারা যারা রিসোর্স হিসাবে রিসোর্স টিচার হিসাবে আজকে এই ট্রেনিংটা নেবেন, আপনারা স্কুলে গিয়ে আপনার যারা কলিগস আছেন তাদেরকেও এটা জানিয়ে দেবেন। কারণ বাচ্চারা স্কুলে মাস্টারমশাইদেরকে খুব পছন্দ করে, তারা মাস্টারমশাইয়ের কাছে যেটা জানে না সেটা জানতে আসবে এবং আপনারা যদি এটা শেয়ার করে দেন আইডিয়াগুলো তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের খুব উপকার হবে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করলাম। নমস্কার। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ। আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু। নমস্কার। অনিন্দিতা দে। নমস্কার। আমরা আজকে আমাদের পরিবেশ এই বিষয় নিয়ে এই সেশনটাতে আলোচনা আরম্ভ করব। তার আগে কয়েকটা কথা বলা জরুরি। আপনারা আগে আলোচনাগুলি থেকে জেনেছেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন নির্দিষ্ট সময় অন্তর জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যাকে বলে সংক্ষেপে ন্যাস, সেটির আয়োজন করে। কেন আয়োজন করে? কারণ তারা জানতে চান যে শিক্ষার্থীদের লার্নিং লেভেলটা কি কোন জায়গায় আছে। শুধু তাই না, তারা এটাও জানার চেষ্টা করেন যে শিক্ষার্থীদের কোনো লার্নিং গ্যাপ আছে কিনা, এবং যদি সেই লার্নিং গ্যাপ থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা যথা আপনার সেটা হতে পারে এডুকেশন পলিসি লেভেলে, হতে পারে সেটা শিক্ষণ লেভেলে, হতে পারে সেটা আপনার আরো অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলগুলো আছে সেই লেভেলে তারা ব্যবস্থাগুলি গ্রহণ করে। তাহলে এ তো গেল সংক্ষেপে ন্যাসের কথা। এবার চলে আসি যাক ন্যাসের প্রশ্নগুলি কেমন হয়। ন্যাসের প্রশ্নগুলি সাধারণত জেনারিক প্রকৃতির হয়। এখন তাহলে জেনারিক প্রকৃতি বলতে আমরা কি বোঝাতে চাইছি?
এটাই বোঝাতে চাইছি যে ন্যাসের প্রশ্নগুলি সাধারণত কোনো একটি নির্দিষ্ট টেক্সট বই থেকে তৈরি করা হয় না। এছাড়াও আরেকটা জিনিস এখানে বলবো যে এই যে ন্যাসের প্রশ্ন, এগুলি সাধারণত শিক্ষার্থীর এতদিন অবধি যা জেনে এসেছে, যা শিখে এসেছে, তা যাচাই বা অ্যাসেস করার চেষ্টা করে। অর্থাৎ যদি আমরা ক্লাস 3 এর এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রসঙ্গে আলোচনা করছি, সেক্ষেত্রে ক্লাস 1, 2, 3 তে তারা যা জেনে এসেছে তার উপরেই কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ এতদিন ধরে সে যা জেনে এসেছে। এরপরে আসবো ন্যাসের প্রশ্ন। আপনারা জানেন বা শুনেছেন যে ন্যাসের প্রশ্নগুলি এমসিকিউ ধরনের হয়, কিন্তু এই যে এমসিকিউ ধরন যেটা বলছি বা বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন, তার সঙ্গে গতানুগতিক প্রশ্নগুলির কিছু ভিন্নতা আছে। কিন্তু এই ভিন্নতাটা কেন? কারণটা একটাই, যে এই যে ন্যাসের যে প্রশ্ন, সেই ন্যাসের প্রশ্নগুলি সাধারণত শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা, যেমন সমস্যা সমাধানের দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, এমনকি ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, অর্থাৎ তথ্য বোঝা এবং তথ্যকে ব্যাখ্যা করার যে দক্ষতা, তার উপরেও কিন্তু জোর দেয়। অর্থাৎ সেগুলো সে যাচাই করতে চায় বা অ্যাসেস করতে চায় কোথায় শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। এর সঙ্গে আমরা আরেকটা জিনিসও দেখেছি যে ন্যাসের যে প্রশ্ন, সেখানে কিন্তু শিক্ষার্থীদের দৈনন্দিন যে অভিজ্ঞতা থেকে যে গঠিত জ্ঞান, সেই জ্ঞানগুলো তারা বাস্তবে কতটা প্রয়োগ করতে পারছে, সেই সংক্রান্ত প্রশ্নাবলীও কিন্তু ন্যাসে বিগত বছরগুলিতে দেখা গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন। সেই কারণেই কিন্তু ন্যাসের প্রশ্নগুলি মূলত হয় অ্যাপ্লিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে সাধারণ বক্তব্য। এবার চলে আসি ক্লাস 3 এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্নগুলি কি থাকে, কেমন থাকে, সেই সম্বন্ধে আলোচনা। ক্লাস 3 এর এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে 15টি প্রশ্ন থাকে, এবং এই প্রশ্নটি 3 এর ক্ষেত্রে বাংলা বা গণিত এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্নগুলি একটি মাত্র প্রশ্নপত্রেই একসঙ্গে থাকে। তাহলে এই গেল প্রশ্নপত্রের ধরন। আমরা এর পরের ভাগে একটু আলোচনা করব প্রশ্নগুলো কিছু নমুনা নিয়ে। You probably heard from the previous discussions that Government of India's Ministry of Education conduct the National Achievement Survey in periodic intervals. Now, why this is done? This is done to assess the learning level of the students. Apart from this, the learning gaps that the students may have are also identified, so that several necessary interventions can be undertaken in the education policy level, teaching practices, and learning. Now, this is about the general discussion on NAS. Now, coming to the type of questions that we usually get in NAS. In NAS, we usually get generic type of questions. Now, what is this generic type of question? Basically, this generic type of question means that the questions are not set from any specific textbook. Apart from this question tries to assess whatever the student has learned till date. That means if we are talking about the questions of class 3 environmental science, the questions can come from classes 1, 2, and 3, because they are trying to assess what the student knows till date. Okay. Now, coming to the type of the question that NAS has. Now, in NAS, as we have heard in earlier sessions, that in NAS we have MCQ type of questions. But this MCQ type of questions are of a bit different genre. Why this is so? Because in NAS, this MCQ type of questions basically try to assess different abilities of the learners. Some of the abilities are problem-solving ability or skill, critical thinking ability,
decision making ability. Apart from this, there is another thing that NAS stresses upon is data interpretation ability, that is to understand and interpret and explain the data. And we have also seen from the questions of previous years NAS that they also try to assess whether the students or the learners are able to apply their knowledge that they have constructed from their everyday experiences in real life situations. So we have found this type of items in previous years NAS. Now coming to the specific part, that is for class 3 in environmental science, we have 15 questions. That means 15 questions are set in the NAS, and these questions are compiled along with the questions from language and mathematics. That means the language, mathematics, and environmental science questions are given in a single question paper. Okay, now in the next part, we will be discussing about some sample questions that we have given in the MCQ adaptation package. I think you all are aware about the MCQ adaptation package. So what is this? This MCQ adaptation package is basically a preparatory question paper set to get the students acquainted when they will face the real NAS questions in November. And let me add one thing. The questions that usually come in NAS are basically understanding and application based. So that's why these MCQs are a bit different. আচ্ছা, আমি এবারে আবার বাংলায় দুই একটা নমুনা আপনাদের সামনে রাখবো ন্যাসের যে প্রশ্ন আপনারা পেয়েছেন। যেমন ধরুন ক্লাস 3 তে একটি প্রশ্ন আপনারা পেয়েছেন, ক্লাস 3 এর যেটি আপনারা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বা বাংলায় যাকে আমরা বলছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন, সেখানে আপনারা একটি প্রশ্ন পেয়েছেন যে একটি বাড়ির মানচিত্র দেওয়া আছে। আর এই বাড়ির মানচিত্রর দেখা যাচ্ছে যে বেশ কিছু জিনিসের চিহ্ন দেওয়া আছে, আর পাশে যে মানচিত্র সেই মানচিত্রের মধ্যে চিহ্নগুলো দিয়ে এই জিনিসগুলোর অবস্থান দেখানো আছে। আর স্টুডেন্টটিকে বা ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদের প্রশ্ন করা হচ্ছে যে ফুলের বাগানটি কোন দিকে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীকে কি করতে হবে, আগে সেই চিহ্নটাকে খুঁজে বার করতে হবে, ফুলের বাগানের চিহ্ন, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে তাকে কিন্তু দেখতে হবে তাহলে ম্যাপে সেই চিহ্নটা অর্থাৎ ফুলের বাগানটা কোথায় আছে। শুধু এখানে কিন্তু তার কাজ শেষ হলো না, কারণ বলা হয় যে বাড়ির কোন দিকে। আপনারা দেখতে পাবেন যে উপরে একটি ম্যাপ দেওয়া, একটি ডিরেকশন দেওয়া আছে ম্যাপের ওপরে, যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম লেখা আছে, অর্থাৎ বাড়ির কোন দিক। অর্থাৎ এখানে কিন্তু এই প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি যে তার দিকের যে ধারণা, সেন্স অফ ডিরেকশনটাও তার গঠিত হয়েছে কিনা, তার ডেভেলপ করেছে কিনা। অর্থাৎ এই দুটো যদি একসঙ্গে সে করতে পারে, যে তার সিম্বলটাকে ইন্টারপ্রেট করলো, চিহ্নটাকে বুঝতে পারলো, কোথায় আছে সেই চিহ্ন জিনিসটা কোথায় আছে ম্যাপে, শুধু তাই না কোন দিকে আছে বাড়ি সেটাও সে বলতে পারে। এটা গেল একটা নমুনা। আরেকটা নমুনা আমরা দেখতে পারি, যেটা হচ্ছে দেখবেন আপনারা 3 নম্বর যে প্রশ্নটা আছে আপনাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ক্লাস 3 এর জন্য যেটা তৈরি করা হয়েছে এনভায়রনমেন্টের জন্য, সেখানে দেখবেন বলা হচ্ছে যে শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে। এখানে কিন্তু পোশাকের কোনো নাম দেওয়া হয়নি, ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ আগে তাকে ছবি দেখে পোশাকটাকে চিনতে হবে। এই যে প্রশ্নটা এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু তার যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা থেকে যে গঠিত জ্ঞান, অর্থাৎ সে জানে যে শীতকালে তার কিরকম পোশাক দরকার, কিরকম পোশাক পরলে আরাম পাবে, তা সেটাকে সে কাজে লাগাবে এখানে, অর্থাৎ সে অ্যাপ্লাই করবে সেই জ্ঞানটাকে। শুধু তাই না, তাকে কিন্তু ছবি দেখে তাকে কিন্তু জামাগুলোকে চিনতে হবে। একটি মেয়েদের ফ্রক দেওয়া আছে, একটি শার্ট দেওয়া আছে, একটি গেঞ্জি দেওয়া আছে এবং একটি গরম জামা দেওয়া আছে। অর্থাৎ তাকে এই যে ঋতুর সঙ্গে তাকে কিন্তু এই জামাগুলোর একটা অ্যাসোসিয়েশন, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমি দুটো বলেই শেষ করব। আমি তারপরে আমার যে 2 কলিগ আছেন তাদেরকে বলবো, তার আগে আমি প্রশ্নগুলো একটুখানি ইংরেজিতে একবার বলে নিই।
Now let me discuss some sample questions that we have given in the MCQ adaptation package that you are already aware of. So let's take an example from the MCQ adaptation package. The question is question number 2 from our environment paper, and in that question we can see that a map is given, and inside the map certain symbols are given for different objects. So here the students are asked on which side of the house is the flower garden located. So first of all, the student will have to identify the symbol that is specified for the flower garden. Then he or she will have to locate that symbol within the map. His journey doesn't end here. Moreover, he will have to identify the side of the house where the flower garden is located. So for that reason, above the map, directions are given like north, east, south, west. So based on the location of the flower garden, he or she will have to specify on which side of the house the flower garden is located. That is, here we are not only trying to get the student to identify and use the symbols, but also we are trying to assess their sense of direction. Now let us just discuss about another question. The question is question number 3 from that same MCQ adaptation package for class 3. Here you will find the question is like this: by wearing which one of the following clothes will you feel comfortable in the winter? Just observe that here we have just not mentioned the name of the clothes. We have given the pictures. So first of all, they will have to identify the pictures. And here we will, what we are trying to do, we are trying to assess whether they are able to apply their knowledge that they have constructed from their previous experiences, that in winter we need warm clothing to feel comfortable. So first of all, they will have to identify the clothes from the picture, like a frock, a shirt, a t-shirt, and a woolen garment. Not only that, then they will have to associate the season with the clothing that they will feel comfortable. So this is the background of the questions that we have said. Some of the because we are not we do not have that much of time to discuss all the questions, and some of the other questions will be discussed by my colleagues. So I will just hand over the mantle of this discussion to my colleague অনিন্দিতা দে। আমি এবারে অনিন্দিতা ম্যাডামকে আরো কিছু এই ক্লাস 3 এর এনভায়রনমেন্টাল সায়েন্সের নমুনা নিয়ে আলোচনার জন্য ওনাকে অনুরোধ করব। ক্লাস 3 এর ক্ষেত্রে ন্যাসের প্রস্তুতির জন্য এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তার মধ্যে থেকে দুটো নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে বলি, যেমন আপনাদের বিজ্ঞানী স্যার ইতিমধ্যে জানিয়েছেন যে বেশিরভাগ প্রশ্নগুলো, এখানে যে ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু মূলত বোধমূলক এবং প্রয়োগমূলক। সেই সূত্র ধরে অনেক ক্ষেত্রে কিছু কনটেক্সট ডেভেলপ করে তারপর তার থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে। এরকমই একটা দুটো নমুনা আমি দিতে চলেছি। প্রথম নমুনা হিসাবে একটা প্রশ্ন বলি, ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ি তৈরি হচ্ছে। বাড়ির চাল ছাওয়া দেওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদান এখানে ব্যবহার করা হচ্ছে? 4টি বিকল্প দেওয়া আছে। প্রথম বিকল্পতে রয়েছে টিন, দ্বিতীয় বিকল্পতে খড়, তৃতীয় বিকল্পতে রয়েছে ইট এবং চতুর্থ বিকল্পতে রয়েছে গাছের পাতা। শিক্ষার্থীরা ছবিটি দেখে শনাক্ত করবে কোন বিকল্পটি ঠিক। শিক্ষার্থীরা ছবিটি দেখে শনাক্ত করবে যে কোন বিকল্পটি ঠিক। শিক্ষার্থীরা ছবি দেখে
শনাক্ত করতে সক্ষম হচ্ছে কিনা, কোন ধরনের বাড়ির কথা এখানে বলা হচ্ছে, এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সেটি যাচাই করা সম্ভব। এবার আসি আরেকটি নমুনা। এখানে আপনারা দেখবেন এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ক্লাস 3 এর জন্য যে প্রশ্ন রাখা হয়েছে তার মধ্যে কি প্রশ্ন করা রয়েছে। বলো। আচ্ছা, আপনারা দেখবেন এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ক্লাস 3 এর জন্য যে প্রশ্ন রাখা হয়েছে সেখানে একটি প্রশ্ন আছে, নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হচ্ছে। এখানে আমরা 4টি অপশনকে রেখেছি। প্রথম অপশনে আছে সকাল 10টা, দুপুর 12টা, বিকেল 4টে। দ্বিতীয় বিকল্প হলো সকাল 7টা, সকাল 10টা, দুপুর 12টা। তৃতীয় বিকল্প হলো সকাল 10টা, দুপুর 2টো, বিকেল 4টে। এবং চতুর্থ বিকল্প হলো দুপুর 12টা, দুপুর 2টো, বিকেল 4টে। শিক্ষার্থীরা তার চারপাশ পর্যবেক্ষণ করার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাকে প্রয়োগ করতে পারছে কিনা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সেটি যাচাই করা সম্ভব। এবার আমি একটু এটাকে ইংরেজিতে বলার চেষ্টা করছি। I am here for discussing 2 items which have been given in MCQ adaptation package for the preparation of NAS. Now, basically, these are application and understanding based questions. That is why context have been developed, and on the basis of that, some items have been prepared. Now, for example, a picture shows that a house is being built, and which material that is directly obtained from the nature is being used for shade the roof of the house. There are 4 options. In option 1, that is steel. Option 2, straw. Option 3, brick. And option 4 is leaf. This item helps to assess whether the learners will be able to identify the types of houses or not. My second example is, in which of the following sequences the length of your shadow will gradually decrease? In option A, the sequence is 10 a.m., 12 noon, 4 p.m. In option B, the sequence is 7 a.m., 10 a.m., 12 noon. In option C, the sequence is 10 a.m., 12 noon, 4 p.m. And in option D, the sequence is 12 noon, 2 p.m., 4 p.m. This item helps to assess whether the learners will be able to apply their experience that acquire from observation of their surroundings or not. Thank you. থ্যাংক ইউ অনিন্দিতা। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমাদের কি কাজ করতে হবে। আমি সেই জায়গাটাতে আসবো, অবশ্যই আপনাদের প্রশ্নটার উত্তর আমি দেব, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমি এরপরে আমাদের সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু, আমি ওনাকে আরো এই ক্লাস 3 এর আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা বলবো, তারপরে আমি আপনাদের প্রশ্নটার উত্তর দেব। নমস্কার। দেখুন, ক্লাস 3 এর একটা প্রশ্ন আমি প্রথমে পড়ে শোনাচ্ছি এবং তারপরে তার একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রশ্নটা হচ্ছে, পথে যেতে যেতে তোমার তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই, রাস্তার ধারে ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে? অপশন দেওয়া আছে আপেল, আখরোট, খেজুর আর ডাব। এই প্রশ্নটা দেখুন, এটা কিন্তু কোনো বইয়ের সাধারণ মানে কোনো বিশেষ বইয়ের একটা প্রশ্ন থেকে করা নয়, এটা একটা সাধারণ ধারণা থেকে যে আমার যদি সঙ্গে জল না থাকে
তাহলে আমি জল কোথা থেকে পেতে পারি? কোনো না কোনো রসালো ফল থেকে। রসালো ফল থেকে, এবং এখানে সেই ধারণাটার উপর ভিত্তি করে এখানে যে কটা ফল দেওয়া আছে দেখা যাচ্ছে তাদের জলের পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট অনেকটা তফাৎ। আপেল অবশ্যই রসালো ফল, আখরোট এবং খেজুরে জলের পরিমাণ অনেক কম এবং শেষকালে রয়েছে ডাব। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা রিয়েল লাইফ সিচুয়েশনে বাচ্চা যদি আমরা ফেলে দিই তাহলে সে কিভাবে তার দৈনন্দিন জীবনে যা শিখে এসেছে সেখান থেকে সমস্যার সমাধান করতে পারে। দ্বিতীয়ত 3 এর আরেকটি প্রশ্ন আছে, তোমাদের ঘরে অনেক পুরোনো কাগজ জমা, খবরের কাগজ জমা হয়েছে, কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমার ঘর খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে? অপশন গুলো শুনুন। কাগজটুকু জ্বালিয়ে রান্না করা, কাগজকে কুচিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া, পুরোনো খবরের কাগজে দোকানে বিক্রি করা এবং কাগজের ঠোঙা তৈরি করা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখন সর্বত্র পৃথিবীতে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট। এক হচ্ছে কাগজ কিন্তু একটা অত্যন্ত দরকারি রিসোর্স বা আমাদের কাজের জিনিস, সেটাকে অপচয় যথাসম্ভব কমাতে হবে, এটা সর্বত্র এখন জোর দেওয়া হয়। এবং এটা আপনার যে কোনো বাচ্চাকে এটা শিখতে হবে যে সে যদি তার অব্যবহৃত কাগজটুকু, যে কাগজটুকু একটা খাতা বইয়ে সেটুকু যদি সাদা পাতাও থাকে তাহলে সে যদি কারোকে সেটা দিয়ে দেয় তাহলে সেও সেখানে লেখাপড়া করতে পারে। এমনকি পুরোনো খবরের কাগজও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, পুরোনো খবরের কাগজকেও কিন্তু রিসাইকেল করা যায়। তাহলে এখানে আরেকটা খুব দরকারি কথা, জিনিস নষ্ট করা শুধু নয়, এখানে রিসাইক্লিং এর কনসেপ্টটাও তার তৈরি হয়েছে কিনা দেখতে চাওয়া হয়েছে যে কিভাবে কাজ করলে আমি সেখান থেকে আবার নতুন কাগজ ব্যবহার করতে পারবো, তৈরি করতে এবং ব্যবহার করতে পারবো। এখন এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে কাগজের ঠোঙা তৈরি করা, অবশ্যই এটা রিইউজ, কিন্তু সেখান থেকে নতুন কাগজ আর তৈরি কিন্তু হচ্ছে না। এবং তারপরে সেটা আমাদের বাচ্চার মাথায় এই ধারণাটা দিতে হবে যে রিসাইক্লিং আর রিইউজের মধ্যে তফাৎ থাকে। এখানে সেই প্রশ্নটাই তুলে ধরা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে পুরোনো খবরের কাগজের দোকানে দিলে যে কাগজগুলো কোথায় যায় তার মধ্যে একটা অনুসন্ধিৎসা তৈরি, কাগজগুলো কোথায় যায়, তাহলে তারা সেগুলো যে বিক্রি করে দেয়, বিক্রি করে কোথায় যায়, যে কাগজের মিলে সেগুলো যায়, সেগুলো আবার রিসাইকেল হয় কাগজের তৈরিতে, নিউজ প্রিন্ট, সেইটা ধারণাটা আছে কিনা দেখার জন্য এই প্রশ্নগুলো করা হয়েছে। So now I'll discuss the questions, 2 questions in English. The first one goes like this. You feel very thirsty while walking on a road. You do not have water with yourself and there's no drinking water anywhere around you. However, different types of fruits are being sold in a nearby fruit shop. Which fruits would you want to buy in order to quench your thirst? In order to quench one's thirst, one need to assess the water content of various fruits. Now, this question is not taken from any particular textbook. It springs from real life situation, and the student will have to appreciate that different fruits have different water contents, and green coconut gives water to the greatest extent. So this will help him understand that knowledge cannot be taught in each and every situation, and it should be constructed from daily experience. The second one goes like this. A lot of newspapers are stacked in your room. What measure will you take so that there will be no pollution, your room will be clean, and it will be possible to make new paper out of it? The options are cooking food by setting paper alight, tearing apart the paper in small pieces and throwing it in the dustbin, selling it in a shop that trades old newspapers, and the fourth one goes like this, making paper bags with the paper. Now, here we have tried to assess whether the student has acquired the 2 important pieces of information or concepts. One is that if we burn something, we pollute the environment. Nowadays, people are putting great emphasis upon conservation of paper and reuse and recycling. Now, the 4 options. Among the 4 options, the first one pollutes environment. The second one, although it doesn't pollute environment to that extent or that directly, but it's not the feasible or acceptable solution. The third one goes like this, selling it in a shop that trades old newspapers. But this one gives a possibility that paper may be recycled, because they'll have to
acquire the concept that these shops, they sell their papers to some paper mills which recycle this paper to make newsprint. And the fourth one goes like this, making paper bags. Although the difference between the third and the fourth options is this, that the third option goes for recycling and the fourth option goes for reuse. But here we have put emphasis on the recycling of the material, which is paper. So the third option will be correct. Now this also is not a content of any particular textbook. This sort of sense should grow in our students if they're going to be the future citizens. So they need to acquire this important concept that paper is an important resource and its use should be done cautiously, and paper should be recycled and reused as far as possible. Thank you. থ্যাংক ইউ ধীমান বাসু। আমি এবারে আপনাদের কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি এক একটা উত্তরগুলো দিয়ে দিই। আমি প্রথমে বাংলায় বলি, তারপরে আমি ইংলিশে বলে দেবো। আমি দেখতে পাচ্ছি আপনারা প্রশ্ন করছেন যে আমাদের করণীয় কি। আপনাদের করণীয় হচ্ছে এটাই যে আমরা তো একটা নতুন ধরনের প্রশ্নের জায়গায় যাচ্ছি, তাহলে প্রশ্নগুলো কিভাবে সেট করা হয়েছে, কেন এটা ভাবা হয়েছে, সেটা এক নম্বর। তো সেটা যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে জানতে পারেন তাহলে আপনার প্রশ্নগুলো বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের কোন দক্ষতাটাকে আমরা ধরার চেষ্টা করছি কোন প্রশ্নগুলো দিয়ে। এটা একটা। আপনাদের করণীয় যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে শিক্ষার্থীরা 4 বা 5 তারিখে এগুলো নিয়ে গেছে বাড়িতে তাদের অভিভাবকদের মাধ্যমে, এবং তারপরে তারা 25-26 তারিখে এটা ফেরত দেবে আপনাদেরকে, এবং তারপরে 26-27-28 তারিখে এগুলো আপনারা ইভালুয়েট করবেন। সেক্ষেত্রে ইভালুয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা খালি কিন্তু মানে টিক মেরে বা ক্রস মেরে সেটাকে পাঠিয়ে দেবেন না, ভুল উত্তরটার জায়গায় কিন্তু দিয়ে দেবেন যে ঠিক উত্তর কোনটা, পারলে লিখে দিতে পারেন যে কেন সেটা, কারণ আমরা কিছু আলোচনা করেছি। এর পরের অংশটাতে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন ছিল যে ইংলিশ কেন নেই। দেখুন আমি প্রথমেই বলেছি যে এই যে অংশটা, এই যে আমাদের ন্যাস যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজ করেন, তারা ঠিক করে দেন, এটা একটা লার্জ স্কেল স্যাম্পল সার্ভে। তো তারা ঠিক করে দেন যে কোন কোন বিষয়ের ওপরে এই পারদর্শিতার অভিজ্ঞতা হবে, সেই জন্য ঠিক করে দেওয়া আছে যে ক্লাস 3-তে এই 3টে বিষয়ের উপরেই হবে, সেই জন্য ইংরেজিটা নেই। Now I have found that there are some questions in the chat box. I would like to address some of them. First of all, there was a question, why is English not included for class 3? As I have already mentioned that this NAS is organized by Government of India's Ministry of Education. They have specifically mentioned that only 3 subjects will be assessed for class 3. So English they have not included in that list. So that's why English is not there. Okay, now another question was that what will be the role of the teachers? The teachers will guide the students in answering the questions in whatever form they may help them. Maybe through WhatsApp or maybe through Bangla Shiksha Durabhashi toll-free number. So that's the reason why we have given you the backdrop of the questions. So you will be able to understand what we are trying to assess. And not only that, there was another question, what we will do with these answers. So basically the students will be submitting the answer scripts on 25th and 26th of October, and 27th and 27th of October you will be evaluating the same, and then you will be returning the same the papers to the students, to the guardians. I would like to request you to not only mark them as right or wrong, you also give the correct answer to the answers that were not correct in the papers, and but also if you wish you can give them some hints why this is so. Okay, so basically this is all about the NAS orientation. I think we will have full cooperation from your side, and we will be ending the session with this.
আমি আপনাদের সবাইকে এটা বলে শেষ করতে চাইবো যে আপনাদের এই যে সহযোগিতা আমরা সবসময় পাবো, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা ছাড়া তো এই প্রোগ্রামটা তো সফল হবে না। সেই জন্য ছাত্রছাত্রীদের আপনারা যেভাবে পারবেন তাদের সাহায্য করবেন উত্তরগুলো তৈরি করতে। যদি তারা বাংলা শিক্ষা দূরভাষে হতে পারে বা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা যেরকম ভাবে আপনারা তাদেরকে পাবেন, এবং আমি আশা করব যে আপনারা এই এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজটা ওদের করতে সাহায্য করবেন। এবং আমরা এটাও আশা রাখবো যে এর ফলে যে ন্যাস 2021 নভেম্বরে যেটা অনুষ্ঠিত হবে নভেম্বরের 12-এ, তাতে আমাদের রাজ্যের শিক্ষার্থীরা যথেষ্ট ভালো ফল করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তিনজন ছিলাম বিশেষজ্ঞ কমিটির, আমরা তিনজন সদস্য আপনাদের সঙ্গে এতক্ষণ ইন্টারঅ্যাক্ট করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই সেশনটা শেষ করছি। থ্যাংক ইউ।